আমার মনে হয় আগামী 20 বছরে খুবই খারাপ সময় আসতে যাচ্ছে। এখন তো সম্ভবত 21 লাখ বেকার বের হয় বছরে, তখন আমরা দেখব যে 50 লাখের মতো মানুষ থাকবে বছরে। হোয়াট ডু ইউ থিঙ্ক ভাইয়া, আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটা নিয়ে আপনার কি মতামত? ডু ইউ থিঙ্ক যে আমার এই মুহূর্তে পড়ালেখা সব কিছু ছেড়ে দেওয়া উচিত, আমি যে ক্যারিয়ার আছি, লাইফে আছি, ওইটা মানে অ্যাচিভ করার জন্য আরও বেশি সময় দিতে পারতাম? বাংলাদেশের এডুকেশন সিস্টেম শিক্ষার জন্য ভালো না। সো আমি যদি ভাবি যে আমি এখানে ভর্তি হব, ধরো আমি অমুক ডিগ্রিতে ভর্তি হয়েছি, এই কারণে আমি অনেক ভালো একটা ইঞ্জিনিয়ার হব, অমুক বিবিএতে ভর্তি হয়েছি অনেক ভালো বিজনেস শিখবো, ওগুলো হবে না। শিক্ষা, এডুকেশনাল পড়াশোনা শিক্ষার জন্য ভালো না, বাট সাইড বেনিফিট অনেক। চ্যাটজিপিটির কাছে গেছিলাম গতকাল রাত্রে, চ্যাটজিপিটির কাছে যাই জিজ্ঞেস করতেছি যে চ্যাটজিপিটি, তুমি যদি একটা চান্স পাইতা যে ফারহান ভাইয়ের সাথে একটা পডকাস্ট করবা, তাহলে এমন কোন কোয়েশ্চেনটা তুমি করতা? আমাকে বলো। তো সে বললো যে আজকে যে সমস্যাটা আমি দেখি বাংলাদেশে সবচেয়ে বড়, সেটা হলো সবাই ইমিডিয়েটলি ব্র্যান্ডিং এর উপরে ফোকাস না করে ফেসবুক অ্যাড টাইপ জিনিসপত্র দিয়ে কাস্টমার অ্যাকুইজিশনের দিকে চলে যায়। এমন কি সিক্রেট যেটার কারণে আজকে আপনি খালিদ ফারহান হয়েছেন? লাইফে মোটিভেশন নাকি হচ্ছে গিয়ে ডিসিপ্লিন, কোনটা আপনার ড্রাইভার ছিল যেটার কারণে আজকে আপনি অনেক বেশি সাকসেসফুল হয়েছেন মনে হচ্ছে? তোমার কি মনে হয় ভাইয়া, কত টাকা হলে ইজ এনাফ ফর ইউ? এই গেমের আসলে কোনো শেষ নাই। আজকে যদি আপনার সবকিছু শেষ হয়ে যায়, ঠিক আছে, নো মানি, নো ফেম, নো টিম, তাহলে কিভাবে 90 দিনে আপনি এই সাকসেসটাকে রিবিল্ড করতেন? স্টেপ বাই স্টেপ প্ল্যানটা কি থাকতো? প্রথমেই আমি এমন কিছু একটা শিখতাম ইউটিউব ব্যবহার করে, যেহেতু আমার কাছে টাকা পয়সা নাই এবং ইউটিউব ব্যবহার করে মোটামুটি সব কিছু শেখা সম্ভব বলে আমি মনে করি। এমন কিছু আমি শিখতাম যেটা ভাইয়া অনেকেই শুরু করতে চায়, ফ্রিল্যান্সিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, বাট তারা কনফিউজ থাকে ক্লায়েন্ট কীভাবে পাবে তারা। হয় এটা তো তাদের মেইন একটা জিনিস থাকে, আমি কি করবো, আমি এটা করবো না সেটা করবো। সো হাউ ক্যান সামওয়ান গেট দেয়ার ফার্স্ট ক্লায়েন্ট ফ্রম মার্কেট প্লেস অর মার্কেট প্লেসের বাইরে থেকে? বলো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে ওয়েলকাম ধন্যবাদ। এই পডকাস্টে। কেমন লাগতেছে ভাই? ভালোই, আমার ভালো লাগে অন্যান্য পডকাস্টে যাইতে, মজা লাগে, মানুষজন দেখা হয়, সেটের দেখা হয়, কুল লাগে। পডকাস্ট জিনিসটা আমার মনে একটু বেশি হচ্ছে বাংলাদেশ, বাট তারপরে মজাই লাগতেছে বিভিন্ন পডকাস্টে যাইতে দেখতে। প্রথম হচ্ছে গিয়ে বলছিলেন যে পডকাস্ট অনেক ভালো করবে। হ্যাঁ, আমি আমার বই লিখছিলাম 2017 বা 18 সালে আমার বইয়ের মধ্যে আমি পডকাস্টের কথা লিখছিলাম। তখন ইন্টারন্যাশনালি ভালো করতেছিল, বাট বাংলাদেশে অনেক সময় লাগছে পডকাস্ট উঠতে। এখন আস্তে আস্তে যে উঠতেছে, এখন আস্তে আস্তে মানুষ লং ফর্ম কন্টেন্ট দেখতেছে, ভালো। আচ্ছা, তো আপনিও তো সময় পডকাস্ট শুরু করছিলেন, ট্রাইনোমিয়াল পডকাস্ট। তো ট্রাইনোমিয়াল পডকাস্ট খুব ভালো চলতেছিল, আমার কাছে খুব ভালো লাগছে। ওয়ান অফ দি রিজন যেটার কারণে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ট্রাইনোমিয়াল পডকাস্ট, সেটা হচ্ছে গিয়ে আমার এটা খুবই র কনভারসেশন মনে হইতো, যে আমি আসছি আমার একটা বন্ধুর সাথে, আমি বাইরে দাঁড়ায় আসি, ওর সাথে যেন আমি কথা বলতেছি, এরকম পুরো পডকাস্ট। নট লাইক যে খুব পশভাবে কথা বলতেছে, খুব প্রফেশনাল যে আমরা যেভাবে কথা বলতেছি, বাট টুসেন পডকাস্টে দুইজন মুরব্বী ভাইরা যেভাবে কথা বলে ওইরকম না, খুব ভালো লাগতো। বাট পরে বন্ধ করে দিয়েছিলেন এটা কি এই কারণে যে টুসেন পডকাস্টের ভয়ে, যে টুসেন পডকাস্ট অনেক বড় হচ্ছে তারা অফলাইনে? হ্যাঁ, অবশ্যই টুসেন্স পডকাস্টের ভয় বন্ধ করে দিছি। না, আসলে মিলাইতে পারিনি। আর পরে সাদমানও একটু আলাদা হয়ে গেল, পড়াশোনা, ফ্যামিলি ইত্যাদি নিয়ে। এনায় তো আলাদা হয়ে গেল, দূরে চলে গেল, আমি তো অলরেডি দূরে থাকতামই। তারপর আননেসেসারি কন্ট্রোভার্সি বিভিন্ন হইতো, সব মিলায় আর কি মনে হয়েছে যে এখনো আই থিঙ্ক একই সিনারিও খুব একটা বদলাইছে এরকম না। তখনও আনফিল্টার্ড কথাবার্তা বলা একটু রিস্কি ছিল, এখনো আনফিল্টার্ড কথা বলা একটু রিস্কি। সো ওই রিস্ক আর কি তখন আর নিতে ইচ্ছা করে নেই দেখে। বাট আই থিঙ্ক আবার কোনো এক সময় আবার শুরু হবে। আমরা মাঝে মধ্যে কথা বলি যে কবে আবার শুরু করা যায়, কখনো হয়তো আবার শুরু হবে। কখনো কি মনে হয়েছে ভাইয়া যে পডকাস্টের চাইতে যেই নর্মাল ভিডিওগুলো আমরা বানাই 10 মিনিটের হোক 15 মিনিটের, ওইটার চাইতে পডকাস্ট অনেক বেশি ভালো? ইন দ্য সেন্স কিরকম ধরেন মনে করেন যে পডকাস্ট করতেছে ঘন্টার পর ঘন্টা, যে আমার এক কথাগুলো শুনতেছে, সে যত বেশি আমার প্রতি ট্রাস্টেড হবে, 1 ঘন্টা দেখার পর সে 10 মিনিটের ভিডিওটা দেখলে অত বেশি ট্রাস্টেড হবে না বলে এটা আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন। হ্যাঁ, একজন আপনাকে যত দেখতেছে এবং যত মনোযোগ দিয়ে দেখতেছে, তার প্রতি আপনার ইনফ্লুয়েন্স তত বাড়ে। সো একজন 100 শর্টস দেখলে এবং তার উপর সে যদি খুঁজে বের করে দেখে তাহলে আরো ভালো। সো একজন মানুষের, আমি তোমার এভাবে বুঝাই, মনে করো তুমি বাসা থেকে বাইর হইছো, রাস্তায় একটা বিলবোর্ডের গায়ে লেখা এই চানাচুর কিনেন। এখন এই বিলবোর্ড আমি দেখতে চাই নেই, রাস্তায় বের হয়েছি, আমার দেখতে হবে, কারণ একটা মার্কেটিং এর কোম্পানি, ওখানে আমার বিলবোর্ড বসাইছে, আমার হাতে আর অপশন নাই না দেখা ছাড়া। ভার্সেস ওই চানাচুরের কোম্পানি কিছু একটা বানাইছে,
আমি তারপর ওটা খুঁজে বের করতে গেছি প্রথমে ইউটিউবে বা অন্য কোথাও, তারপর আমি খুঁজে পাইছি, তারপর আমি ক্লিক করছি, তারপর আমি দেখা শুরু করছি এবং তারপর আমি অনেকক্ষণ ধরে দেখছি। দুইটার ইম্প্যাক্ট দুই রকম, দুইটাই ভিউ, ওটাও ভিউ এটাও ভিউ, ওখানেও একটা ভিউ কাউন্ট হয়েছে, এখানেও আমার একটা ভিউ কাউন্ট হয়েছে, কিন্তু এই সেকেন্ডটায় যেখানে সে খুঁজে বের করে দেখছে এবং তারপর অনেকক্ষণ ধরে দেখছে, এই সেকেন্ড জনের সাথে যে লয়্যালটি এবং যেই লেভেল অফ ট্রাস্ট অথবা যেই ধরনের ইনফ্লুয়েন্স তার মনের মধ্যে ক্রিয়েট করা সম্ভব, ফার্স্ট সেটটা দিয়ে ওটা সম্ভব না। সো এই কারণে আর কি লং ফর্ম কন্টেন্ট ভালো। বাট লং ফর্ম কন্টেন্টের মেইন প্রবলেম হলো পাওয়া টাফ, মানে ভিউয়ার্স পাওয়া টাফ। কারণ ডিসকভারি ফেজে ধরো একটা রিল খুব সহজে 1 মিলিয়ন ভিউ চলে যেতে পারে, একটা পডকাস্টের বা একটা 10 মিনিটের ভিডিওর 1 মিলিয়ন ভিউতে যেতে অনেক কষ্ট হয়, কারণ ওইটা রিল তো র্যান্ডমলি চলে আসে চোখের সামনে। এই লং ফর্ম ভিডিও খুব কমই র্যান্ডমলি চোখের সামনে চলে আসে। হ্যাঁ, তোমার কেন মনে হয় যে পডকাস্টের নাম দরকার নাই? এটা কেন মনে হয়? কারণ নীল বলো, তারপরে হচ্ছে কি আরো অনেকে আছে যারা হচ্ছে ব্লু প্রিন্ট, এটা সেটা, কেন মনে হয়? বেশিরভাগ সময় আমার যেটা মনে হয় সেটা হলো পডকাস্টে যদি কেউ সিরিয়াসলি করে তাহলে তার নামেই সবাই পডকাস্ট চিনে। যেমন ধরো তুমি আমাকে বলো জো রোগানের পডকাস্টের নাম কি? নাম আছে, কিন্তু নাম হইলো জিআরই এক্সপিরিয়েন্স, জিআরই এক্সপিরিয়েন্স বা জিআরই শো, এরকম কি জানি একটা। মানুষ সেটা বলে হইলো জো রোগানের পডকাস্ট। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, যে হোস্ট সে যদি আরজি কিবরিয়ার শো এর নাম কি? আরজি কিবরিয়ার শো। এটার নাম যাই দেখ মানুষ ঘুরায় ফিরে, মানুষ দিন শেষে ওইটারে ওই লোকের নামের জিনিসই বলেই চিনবে। সো আলাদা করে একটা নাম দেয়া নিজের ভালো লাগা ছাড়া আমার মনে হয় না আর কোনো লাভ আছে। এমন কি ভাইয়া মনে হয়েছে যে আচ্ছা খালিদ ফারহান তো সে যে কোনো একটা পডকাস্টে গেল, যে কোনো একটা নতুন চ্যানেলে, এমন কেন হয় যে ওই চ্যানেলটাতে কোনো ভিউ নাই, কোনো কিছু নেই, তুমি আসার পরে ওইটাতে ভিউয়ার হয়েছে, ওইটাতে হচ্ছে গিয়ে মনিটাইজেশনও চালু হয়ে গেছে, এবং এরপরে যতগুলো ভিডিও ছাড়তেছে সবগুলোতে তেমন আর কোনো ভিউ হচ্ছে না? এটা কেন হয়? এবং এমনও হয় যে প্রলয় ভাইয়ের পডকাস্টে যখন তুমি গেছিলা তখন যেটা হয়েছে যে এই আপনি এত বেশি কথা বলেন কেন, খালিদ ফারহান ভাইকে কথা বলতে দেন। সো মানুষ আপনার জন্য এখানে দেখতে আসছে, এটা কেন হয়? এরপরে কেন তারা মানে আগাইলেও এরপরে বলতে যে ধুর তুমি তো খালিদ ফারহানকে নিয়ে আসছো, ওইটা দেখছি এখন আর দেখবো না? এটা আসলে এটা অ্যাভয়েড করা টাফ, কারণ মেইনলি শুরুর দিকে তো মানুষ, একদম শুরুর দিকে মানুষ দেখে হলো, একটা সময় হয়তো আসবে আজকের এই ভিডিও যারা দেখবে বেশিরভাগ মানুষ এই ভিডিও দেখবে আমার জন্য, তোমার জন্য কম দেখবে 100%। একটা সময় হয়তো আসবে যখন তোমার জন্য অনেক দেখবে। ওই সময় আসা পর্যন্ত এই ভিডিও যারা দেখতেছে তারা তো মেইনলি আমার জন্যই দেখতেছে। তারা যেহেতু আমার জন্য দেখতেছে, তখন যদি তারা দেখে তুমি অনেক জ্ঞান দিচ্ছ, অনেক কথাবার্তা বলতেছো, সেম জিনিস হবে আমার চ্যানেলে যদি আরো বড় কেউ আসে, তারপর যদি আমি অনেক কথা বলি এবং সে অনেক কথা না বলে, কারণ তখন তার জন্য আসছে দেখতে, ন্যাচারাল ব্যাপার, এখানে তেমন কোনো। প্লাস প্রলয় ভাইয়ের ক্ষেত্রে অডিয়েন্সটা পুশও করছিলাম আমি শুরুর দিকে, আমার ইউটিউব কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম আমি ওনার চ্যানেলটা। সো এমনও না যে মানুষ র্যান্ডমলি খুঁজে পাইছে তারপর দুইজনকেই খুঁজে পাইছি দেখি কি, এমন না, ওনারা আমারই অডিয়েন্স। ওনাদেরকে আমি বলছিলাম যে আমি এখানে গেছি দেখেন, যে তারপর ওনারা গেছে দেখতে, তারপর যা হয়তো ওনাদের অনেকের মনে হয়েছে যে উনি অন্যজন কেন তো কথা বলেন, ওরা ভাবছে যে শুধু আমি কথা বলবো। মানুষের অনেক কিছু মনে হইতেই পারে, এটা খুব একটা ম্যাটার করে না আসলে। জীবন কেমন চলতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে জীবন। ডাবলিনে যাই, ডাবলিনে রান্না করে কে? আমি করি, আর কে করবে? কষ্ট লাগে না? না, আমি চেষ্টা করতেছি কম খাওয়া দাওয়ার দিকে যাইতে জীবনে, যাতে একটু কষ্ট কম হয়, এবং আস্তে আস্তে ওইদিকে আগাচ্ছি যাতে খাওয়া দাওয়াটা কম লাগে। না, কষ্ট হয় না। বিদেশের এইগুলো তো আবার বললে মানুষের রাগ হবে। বিদেশের জীবন আসলে অনেক সহজ, ঝামেলা কম, কারণ সবকিছুর জন্য অনেক সময় পাওয়া যায় এবং অনেক ধীরে সুস্থ অনেক কিছু করা যায়। এই টাইপ অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল আমরা না যাই, বাট হ্যাঁ সবকিছুর যেহেতু হেকটিক না, ঝামেলা কম, এই কারণে সবকিছুর জন্য অনেক সময় পাওয়া যায়। ওই জন্য ঢাকায় আমি দেখা যায় একটা দিনে 3-4টার বেশি কাজ কখনো করতে পারি না, 3-4টাও অনেক বেশি। বাট ডাবলিনে অনেক ইভেন্টে দেখা যায় অনেক কিছু করে ফেলা সম্ভব। সো হ্যাঁ, সমস্যা হয় না কখনো। একটা মজার জিনিস দেখছি, তোমার যখন পেজটা ঘাটাচ্ছিলাম, তারপর আরো অনেক সোশ্যাল মিডিয়াগুলো ঘাটাচ্ছিলাম, পেজের যে ইউজার নেমটা থাকে না, এটাতে বেশিরভাগ কি থাকে, যেমন আমার নাম শামীম হোসেন, শামীম হোসেন থাকবে, নাফিস ভাইয়ের নাম হচ্ছে নাফিস সেলিম থাকবে, কিন্তু দেখলাম চ্যান্ডেল ফর লাইফ, ওই যে ফ্রেন্ড সিরিজের। এটা কারণ কি? মানে এটা কি কোনো ইন্সপিরেশন নাকি হচ্ছে কি জাস্ট মজার জন্য দেওয়া? না, মেইনলি মজার জন্যই দেওয়া। আমি আমার ইউজার নেম আমি আই থিঙ্ক অনেক পরে চেঞ্জ করছি। না তো আমি ছোটবেলায় অনেক ফ্রেন্ডস দেখতাম, তো ওই
টাইমিংটা মিলে গেছে। যখন আমি ফ্রেন্ডস দেখতাম অনেক, তখনই আমার ইউজার নেম চেঞ্জ করার অপশন আসছে, এবং তখন আমি চ্যান্ডলার বিং দিয়ে অনেক ইনফ্লুয়েন্সড ছিলাম, ভালো লাগতো দেখতে অনেক। সো এই কারণে তখন ভেবে দেয়, এমনি কোনো জটিল কোনো পরিকল্পনা। আই ডোন্ট থিঙ্ক ইউজার নেমে খুব বেশি কিছু যায় আসে। আমার মনে হয় না ইউজার নেম সার্চ অ্যালগরিদমের সার্চ মেট্রিক মানে নাম যদি ঠিক থাকে, ইউজার নেম কি আছে কিছু যায় আসে না। সে কেউ তোমাকে খুঁজে পাবে নাকি পাবে না ওইটার। ভাইয়া, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এমন কি কখনো ভাইয়া মনে হয়েছে যে আমি আজকে খালিদ ফারহান, তো কেন আমি আজকে খালিদ ফারহান হইলাম? এমন কি সিক্রেট যেটার কারণে আজকে আপনি খালিদ ফারহান হয়েছেন? এরকম কোনো সিক্রেট আসলে নাই যেই কারণে আমি হয়েছি। একমাত্র জিনিস প্রবাবলি, মানে ক্লিশে উত্তর যেসব, যেগুলো তোমার সবাই মোটামুটি জানে, সে অনেক বেশি কাজ করা, সো হার্ডওয়ার্ক, এটা মোটামুটি সবাই জানে, বলার মতো কিছু না। আর সম্ভবত একটু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, বোঝা যে কোন সময় কোন জিনিস করলে চান্স বেশি ভালো হওয়ার। ভালো হবে নাকি খারাপ হবে কোনো কিছু করলে এটা আসলে কেউ জানে না, বা কোনো কিছু শিখলে, বাট ওই জিনিসটার একটু প্রেডিক্ট করতে পারা বা একটু অ্যালাইনমেন্টে আসা যে হ্যাঁ, এই সময় যদি আমি এই জিনিস শিখি তাহলে ভালো হওয়ার চান্স অনেক বেশি, ওই জিনিসটা। এবং তারপরে অনেক বেশি ওয়েকিং আওয়ার্স ওই জিনিসের প্রতি দেওয়া। এই দুইটা ছাড়া আমার মনে হয় না তেমন কিছু করার দরকার আছে, অনেক কিছু করার জন্য লাইফে মোটিভেশন নাকি হচ্ছে গিয়ে ডিসিপ্লিন, কোনটা আপনার ড্রাইভার ছিল যার কারণে আজকে আপনি অনেক বেশি সাকসেসফুল হয়েছেন মনে হচ্ছে? দুইটাই হবে টু সাম এক্সটেন্ট, দুইটাই আমি বলবো কাজ করবে। আমি অনেক সময় অনেকের ভিডিও দেখে অনেক বেশি মোটিভেটেড হই, এবং আমি যখন কোথা থেকে কোথাও যাই, লম্বা ফ্লাইট বা এরকম জিনিসপত্র, তখন বেশিরভাগ সময় আমি টানা পডকাস্ট শুনি বিভিন্ন, এবং বা বিভিন্ন টেকনিক্যাল ভিডিওস। কয়েকটা নাম বলো ভাইয়া। আসার সময় আমি শুনতেছিলাম নিশ পারসুটস, তারপরে মাই ফার্স্ট মিলিয়ন আমি রেগুলারলি শুনি। তারপরে একটা লোক আছে কর্নার অফিস, KOERNER, কর্নার অফিস, ওনার পডকাস্ট আমি রেগুলার শুনি। এরকম আরো হাবি যাবে অনেকগুলো পডকাস্ট শোনা হয় না, আজেবাজে জিনিস শুনি না। এটা রেকর্ড হচ্ছে ভাইয়া। আজেবাজে জিনিস শুনে আমি সময় নষ্ট করি না। তো এইসব, তখন আমি মোটিভেশন পাই মেনলি এইসব জিনিসগুলো যখন আমি দেখি, এবং তারপরে সেই মোটিভেশন কোনো না কোনোভাবে চ্যানেল হয়ে কাজে যায়। আমি অনেক সময় আমি লিস্ট করে রাখি যে হ্যাঁ, এই জিনিস শুনছি, এই জিনিস থেকে এই শিখছি, তাহলে এটা করবো আমি যখনই ল্যান্ড করবো। ধরো 20টা জিনিস লিখলে হয়তো একটা জিনিস করি, তারপর 20টা জিনিস করি না, বাট অ্যাটলিস্ট একটা জিনিস করি। ডিসিপ্লিন তো সবারই লাগে, ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু করা সম্ভব না, এমন কেউ নাই যার। কারণ প্রত্যেক দিন উঠে যদি তোমার চিন্তা করতে হয় যে আজকে আমি কি করব, সেই মানুষ বেশি দূর যাইতে পারে না। বেশিরভাগ সময় তোমার আগের থেকে ঠিক করা থাকতে হয় যে এই 10টা জিনিস করা লাগবে, 3 মাস পরে আমার এই জিনিস, এই 5টা গোল আমার 3 মাস পরে অ্যাচিভ করা লাগবে। ব্যাক ট্র্যাক করে আমি বুঝতেছি যে হ্যাঁ, এই 3 মাসের এই গোলগুলো যদি আমি অ্যাচিভ করতে চাই, তাহলে প্রত্যেক দিন আমার এই জিনিস করা লাগবে, ওটা ফিক্সড থাকে। অ্যান্ড দেন তারপরে তুমি প্রত্যেক দিন উঠে ওই জিনিস করা শুরু করো। প্রত্যেক দিনই উঠে যদি ভাবতে হয় যে হ্যাঁ, আজকে ভাবতেছি কি করব, তাহলে ডিসিপ্লিনের অভাবটা ডেফিনেটলি আছে, এবং তখন আগাইতে কষ্ট হয়। যখন ভাইয়া রিল্যাক্স নেওয়ার ইচ্ছা থাকে যে রিল্যাক্সে যাব আমি এখন, তখন কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি রিল্যাক্স দেয়? সেটা কি বুক, নাকি হচ্ছে গিয়ে কোনো মুভি, নাকি হচ্ছে গিয়ে কোনো বুকস বা হোয়াট এভার, এটা কি গেমস না কি? রিল্যাক্সেশনের জন্য আমি সাধারণত ডিভাইসের বাইরেই থাকি। সো ডিভাইস রিলেটেড কোনো কিছু খুব একটা করা হয় না আমার। সো হাবি যাবি ওই যে হাঁটাহাঁটি, হাইকিং, গার্ডেনিং, তারপরে এর ইয়ের বাইরে, স্ক্রিনের বাইরের জিনিসপত্র, ওগুলো হয়তো বেশি করা। এবার আমি সবসময় রিল্যাক্সডই, আমার রিল্যাক্সেশনের জন্য আলাদা কোনো কিছু করা লাগে না। হ্যাঁ, এছাড়া আমি অনেক ইউটিউব কনজিউম করি। এত ইউটিউব কনজিউম করা প্রবাবলি ঠিক না, বাট আমি মনে হয় কিছু না করলে, মানে এন্টারটেনমেন্টের জন্য মেনলি ইউটিউবই দেখি, এছাড়া আমি কিছু করি না। আচ্ছা, আমি মানে এটা কোয়েশ্চেনটা করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি অনেক কথাবার্তা বলি ভাই তোমার সাথে, মনে হয় প্রায় 2 দিন পর পরই কথাবার্তা বলা হয়, হোয়াটসঅ্যাপে হোক বা গুতাই হোক, যেমনি হোক না কেন। এই যে হোয়াটসঅ্যাপের ওই যে রিডিসক্রিপশনটা মানে অফ, হ্যাঁ, মানে কেউ যদি মেসেজ দিয়ে বোঝা যায় না যে তুমি এটা সিন করতেছো কি করতেছো না, এটা কেন করা হয়? আর এটার জন্য কি ভাবির কাছ থেকে কোনো গালি খান না যে মেসেজ দিলে? আমি শুধু হোয়াটসঅ্যাপের রিড রিসিপ্ট অফ তা না, আমাকে যদি কেউ ফোন দেয়, আমার সবসময় বেশি 99% আমার ফোকাস মোড অন করা থাকে ফোনে। সো ফোন আসলে অটো কেটে যায় সবসময়। তারপর পরে আমি কখনো সময় পেলে দেখি যে কারা ফোন দিয়েছিল, তারপর যদি মনে হয় যে এদের কাউরে ফোন দেওয়া দরকার, তখন আমি দিই। সেম লজিক হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও বা অন্যান্য সব জায়গার ক্ষেত্রেও। আমি একটা জিনিস করতেছি,
তার মধ্যে একজন এসে আরেকটা কিছু বলবে এবং আমি তারপর আমি যেটা করতেছি ওইটা নিয়ে না ভেবে সে আমার যেটা বলছে ওইটা নিয়ে ভাবা শুরু করব, ওই জিনিসটা আমি চাই না হোক। সো এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে কোনো ধরনের ইনবাউন্ড, সো ফোন করলে কেউ বা মেসেজ পাঠাইলে কেউ বা এই টাইপ জিনিসপত্র কোনোভাবে যেন আমার পর্যন্ত না আসে, এটা আমি চেষ্টা করি। আর আমি তো অনেক ফোন পাই, অনেক মেসেজ পাই, সো এই জিনিস না করলে আসলে সারাদিন আমার মানুষের সাথে কথা বলেই কাটাই দিতে হবে। আমি নিজেও এই জিনিসটা এখন ফলো করি। এটা ভাইয়া তোমার কাছ থেকে আমি শিখছি। সেটা হচ্ছে গিয়ে যখন অনেক মানুষ নক দেয় তখন এই জিনিসটা করলে কি হয় যে আমি একটু সময় নিয়ে তাকে রিপ্লাইটা দিতে পারি। এটা ফার্স্ট অ্যাডভান্টেজ, এটা আমার মনে হয়। যে ও কি মেসেজ লিখছে, সিন করছে এটা তো বুঝতেছে না, বাট সিন করার পর আমি চিন্তা ভাবনা করে একদিন পর হইলো একটা বেটার রেসপন্স তাকে আমি দিতে পারবো। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব ভালো কাজ করে বলে এটা আমার মনে হয়। তো ভাইয়া তোমার সাথে আমার পডকাস্ট হয়েছিল 1 বছর আগে, যেখানে তুমি ছিলে হচ্ছে গিয়ে হোস্ট, আমি ছিলাম গেস্ট, আর আজকে আমি হোস্ট, তুমি গেস্ট। তো কেন ওই পডকাস্টটা পাবলিশ করো না ভাইয়া? সবার পডকাস্ট, আমি ফার্স্ট গেস্ট ছিলাম, কেন পডকাস্টটা পাবলিশ করা হয় না? করবো, পডকাস্টটা পাবলিশ করবো। আমি একটু স্লো এবং আমি আমার ইউটিউব চ্যানেলে গেলে সবাই বুঝবে যে আমি খুব কমই পাবলিশ করি। আমার খালি সবাই গোতায় যে কি রে খালিদ ফারহান তোর পডকাস্টটা পাবলিশ করা। কোনো এক সময় করবো, পডকাস্ট রেডি আছে, কোনো এক সময় সময় সুযোগ বুঝে। ভালো তো, এখন তুমি পডকাস্ট করতেছো, তুমি একটু জনপ্রিয় হওয়ার পরে তখন করলে তখন মানুষজন ততক্ষণে আমার ওই চেহারাও চেঞ্জ হয়ে যাবে। 1 বছর আগের চেহারা এখনকার চেহারা মিললে তখন আরো চলবে। এটা আমি এই পডকাস্টটা করার পিছনে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া তুমি পডকাস্ট আমারটা পাবলিশ করো না করো, আমি তোমারটা পাবলিশ করে দিও। এই পডকাস্টটা আপনারা যতক্ষণ দেখতেছেন ততক্ষণ আমারটাও পাবলিশ হয় নাই। হ্যাঁ না ঠিক আছে, বাট হইছে পডকাস্ট, এটা সত্যি। মানুষ ভাবে যে খালিদ ফারহানের সাথে কি দেখা করছিল এই জন্য ছবি তুলছিস, ভাই হইছে। হ্যাঁ না হইছে, এটা আমি সাক্ষী, হইছে এবং পাবলিশও হবে কোনো এক সময়। ভাইয়া বাংলাদেশে যদি কোনো কিছুতে ইনভেস্ট করার ইচ্ছা থাকে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি লিমিটেড? কনসালটেন্সি ফার্মে ইনভেস্টমেন্ট, সার্ভিস বিজনেসে ইনভেস্টমেন্ট করাটা একটু রিস্কি, কারণ সার্ভিস বিজনেসের পিপল ডিপেন্ডেন্ট বিজনেস তো। সো অনেক সময় দেখা যায় যে যিনি ক্লায়েন্ট আনতেছেন বা যিনি সার্ভিস দিচ্ছেন, এই কি প্লেয়ারগুলোর 2-1 চলে গেলে কোম্পানি অনেক বেশি নেগেটিভলি ক্ষতিগ্রস্ত হয় কোম্পানি। সো ধরো আমি জানি না নাফিস কতটুকু রিলেটেড, বাট সাজ্জাদ ধরো চলে গেল কালকে, মনে করো আমি ইনভেস্ট করলাম এতটা এক্স টাকা, তারপরে সাজ্জাদ চলে গেল, বা সাজ্জাদের কোনো একটা ঝামেলা হইলো, বা একটা কন্ট্রোভার্সি হইলো, বা ও দুবাই চলে গেল, কিছু একটা হইলো যে কারণে ও এখন আর ওই সেম, তখন এইটা রিপ্লেস করার মতো ক্ষতি না। কারণ অনেক মানুষ আমি শিওর এই কারণেই তার ক্লায়েন্ট হয়, কারণ সে ওরে দেখছে বা সে ওরে চিনে বা 20 বছরের রিলেশন আছে, ওরকম অনেক অ্যাঙ্গেল থাকে। সো আবার ধরো খুব ভালো একটা ভিডিও এডিটিং এজেন্সিতে আমি ইনভেস্ট করতে চাচ্ছি, মেইন যে ভিডিও এডিটর সে চলে গেল বা সে আরো ভালো একটা অপরচুনিটি পাইলো। সো এই কারণে সার্ভিস বিজনেস একটু রিস্কি ইনভেস্ট করার জন্য, যেগুলা মানুষের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। একদমই যে করে না তা না, অনেক মানুষ সার্ভিস বিজনেসে ইনভেস্ট করে। আমি সাধারণত প্রোডাক্ট বিজনেসে ইনভেস্টমেন্ট বেশি করি। যারা আমি এই মুহূর্তে আমার 13-14টা ইনভেস্টমেন্ট আছে, সবই প্রোডাক্ট বিজনেস, 2-1টা বাদে। কয়েকটা নাম বলেন। সো আমি রিসেন্টলি হোয়াইট ক্লাউড বিডিতে ইনভেস্ট করলাম, এটা হলো একটা মেন্স গ্রুমিং ব্র্যান্ড। তার আগে ফাউন্ডার্স জেনে আমরা রিভোরে ইনভেস্ট করলাম, তারপর ফ্লেক্স ফিউমে ইনভেস্ট করলাম, তারপরে অনলি পাস্তা ইনভেস্ট করলাম আমরা, যেটা হলো একটা খাবারের দোকান গুলশানে। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সিতে ইনভেস্ট করলাম, জলসা বাংলায় ইনভেস্ট করলাম, বিশাল অনেক লিস্ট। শার্ক ট্যাঙ্ক নিয়ে কি কোনো প্ল্যান আছে নাকি, যে আমরাও একদিন শার্ক ট্যাঙ্ক হবে, এরকম কোনো প্ল্যান আছে নাকি বাংলাদেশ? বাংলাদেশে তো শার্ক ট্যাঙ্ক হচ্ছে নাই, যে আইমান ভাই, তারপর তুমি, তারপরে ওই যে আমিন নানান ভাই, এরা সবাই মিলে যে একটা পডকাস্ট টাইপের হচ্ছে, এই যে এটা কি কোনো ওরকম বড় প্ল্যান আছে যে অনেক বড় একটা শার্ক ট্যাঙ্ক হবে এক সময়? না, সেরকম প্ল্যান আসলে নাই। এখন যেভাবে চলতেছে এভাবেই সম্ভবত চলবে। কেন মনে হলো এটা করা জরুরি? আমি ইনভেস্ট করব, সো অনেকগুলা কারণ। 1 নম্বর কারণ হলো, আমি জানি না তোমার বলছিলাম নাকি, কাকে জানি বলছিলাম এক সময়, যে আমি চাই বিজনেসের, সো আগে আমার মডেল যেটা ছিল যে আমি বিজনেস নিয়ে ভিডিও বানাবো, মাঝে মাঝে আরো ব্রড টপিকে ভিডিও বানাবো, এতে করে অনেক মানুষ আমার টপ অফ দ্য ফানেলে আসবে এবং তারপরে তারা আমার বিজনেসের ভিডিও দেখবে। সো এই কারণে আমি 4টা বিজনেস নিয়ে ভিডিও বানাইতাম, তারপরে একটা হঠাৎ করে ভিডিও বানাইতাম মোনালিসার ছবি নিয়ে, তারপরে আবার 4টা বিজনেস নিয়ে ভিডিও বানাইতাম, তারপরে একটা ছবি বানাইতাম, ভিডিও বানাইতাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে। চেষ্টা করতাম বড় বড় ভিডিওগুলো দিয়ে যেন অনেক মানুষ আসে বিজনেসের অডিয়েন্স হয় ইভেনচুয়ালি।
কাজ করে নাই তা না, বেশ ভালো কাজ করছে, অনেক দূর পর্যন্ত আমি তাই করছি। এখন আমি ভাবতেছি যে বিজনেসের ভিতরে থেকেই কি কি এন্টারটেইনমেন্ট ঢুকানো যায়, যাতে করে ওই জিনিসটা করতে না হয় যে 4টা বিজনেসের ভিডিও তারপরে একটা অন্যরকম ভিডিও যেন অনেক মানুষ দেখে। বিজনেসের ভিতরেই কি একটা অন্যরকম ভিডিও বানানো যায় নাকি যেটা অনেক মানুষ দেখবে। সো ওই কারণে আমি বিভিন্ন জিনিস টেস্ট করতেছি। সো ফাউন্ডার্স ডে টেস্ট করতেছি, এখন বেশ ভালোই দেখতেছে মানুষ। ফাউন্ডার্স ডে টেস্ট করার আগে আরেকটা কি জানি আমরা টেস্ট করলাম, আমি ঠিক শিওর না করছিলাম নাকি শেষ পর্যন্ত। আমরা একটা কুইজ শো বানাইতে চাইছিলাম, তারপর আমরা একটা এই যে কেবিসির মতো একটা শো বানাইতে চাইছিলাম। সবই বিজনেসের ভিতরে থেকে, বাট একটু এন্টারটেইনমেন্ট বেশি, যেন অনেক মানুষ দেখে, তারপর তারা বিজনেসের আগ্রহী মানুষই হয়, যেন আমার অন্য অডিয়েন্স পুল করতে না হয়। আমি নিজেও এই ফিলোসফি মাইনা হচ্ছে গিয়ে আমি তোমার জন্য ওই যে পডকাস্টের গেস্ট আমি সিলেক্ট করছিলাম। আমি যখন সিলেক্ট করতেছিলাম আমি মানে খুব ছিলাম যে এরকম যে শুধুমাত্র এমন না যে নাফিস ভাইদের মতো মানুষ যারা হচ্ছে খালিদ ভাইয়ের সাথে যাচ্ছে, এরকম মানুষ না। আমি এমন মানুষ নেওয়ার চেষ্টা করতাম যেগুলো হচ্ছে গিয়ে নিলে অনেক ব্রড অডিয়েন্স পাবো। সো অনেক ব্রড অডিয়েন্সটাকে ফানেল মতো জিনিসটা পুরোটা টপ ফানেল হচ্ছে অনেক ব্রড অডিয়েন্স থাকবে, এরপর আস্তে 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 ওরা বিজনেসের একটা ভিডিও দেখবে ফান ভাই। তো এইভাবে যেমন ধরেন মনে করেন আমি যে চাচ্ছিলাম একজন নাম বলতেছি না, বাট সে অনেক বড় সিঙ্গার, তাকে আনতে চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে যদি তার একটা পডকাস্ট হয়, তাহলে এই পডকাস্ট যারা দেখতেছে একটা ম্যাস অডিয়েন্স দেখতেছে, অনেক বড় অডিয়েন্স, এরা পরে ফান ভাইয়ের আরেকটা ভিডিও দেখবে। ওই যে ইসরায়েলের মতো যেমন হলো আপনি ইসরায়েলের একটা ভিডিও বানাইলেন, ওইটার পরে কিন্তু মানুষ আরও বিজনেস ভিডিওতে গেছে এভাবে গেছে। সো এরকম ভালো একটা ফানেল ভাই, আপনার কি মনে হয় যে এটা সবাই ইউজ করতে পারে? আমি তো হাসানকে মেসেজ পাঠাইছিলাম, ও অস্ট্রেলিয়া, এই কারণে ভিডিও পডকাস্ট আমরা করতে পারিনি, বা হয়তো ডিসেম্বরে করা হবে। হ্যাঁ, আই থিঙ্ক ফানেল সবাই করতে পারে, তেমন কোনো সমস্যা নেই। বড় সো বেসিক কন্টেন্ট গ্রোথের অনেকগুলা স্ট্র্যাটেজি আছে যেগুলো মানুষ, এগুলো সম্ভবত নাফিস আরও ভালো বলতে পারবে, যেহেতু ওরা কন্টেন্ট বানানো শিখায়, এই টাইপ কাজকর্ম করে। একটা জিনিস হইলো গিয়ে যেটাকে বলে নিউজ জ্যাকিং, যে কোনো একটা ইভেন্ট হইছে, সেই ইভেন্টের ওপরে আমার মতামত। যেমন ধরো গত পরশুদিন গুগল অ্যানাউন্স করছে যে 100 মিলিয়ন ইউজারের মধ্যে টেস্ট হবে জেমিনাইয়ের রেসপন্সের ভিতরে অ্যাড দেওয়ার ব্যাপারটা। এটা একটা ইভেন্ট, এই ইভেন্টের উপরে আমার মতামত কি। যেহেতু ইভেন্টের উপরে মানুষের অনেক আগ্রহ, এই কারণে ইভেন্টটা যখন হয়েছে তার কাছাকাছি সময় যদি আমি আমার মতামতওয়ালা ভিডিও পাবলিশ করি, তাহলে ন্যাচারালি আমার উপরে আইবল একটু বেশি পড়ে, কারণ ইভেন্টের উপরে মানুষের আগ্রহ আছে। যে কারণে এখন যখন এই ভিডিও রেকর্ড হচ্ছে, তখন তুমি iPhone 17 নিয়ে ভিডিও বানাইলে সবাই দেখবে, কারণ iPhone 17 নিয়ে এখন সবাই কথাবার্তা বলতেছে। 2 মাস আগে তুমি যদি ইসরায়েল এবং এখন তো ইসরায়েল আর কাতারের মধ্যে ঝামেলা চলছে, বাট তার আগে যখন ওই যে আরো বড় যে এয়ারপোর্ট বন্ধ হয়ে যাচ্ছিল, ওই সময় ওই বিষয়ে ভিডিও যারা বানিয়েছে তাদের ভিডিও সবাই নট নেসেসারিলি তার প্রতি তাদের আগ্রহ আছে, বাট ওই টপিকটার প্রতি আগ্রহ আছে, এবং ওই টপিকটার প্রতি আগ্রহ থেকে তারা বুঝতে পারছে। সো ওটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল আছে যেটা আমরা সবাই জানি, যে যখন যেসব টপিকের উপরে এভারগ্রিন সার্চ ভলিউম অনেক বেশি, ওই সব টপিকের উপরে ভিডিও বানাইলে সেটা লং টার্মে ভালো করবে। সো আমরা জানি যে প্রত্যেক মাসে 40,000 না 50,000 মানুষ ফ্রিল্যান্সিং রিলেটেড সার্চ করে ইউটিউবে বাংলাদেশে। সো এমন একটা টপিক, যে টপিকটা আসলে বোঝা যাচ্ছে যে এটার উপরে যদি আমি যত্ন করে একটা ভিডিও বানাই, তাহলে সেই ভিডিওর শেলফ লাইফ 24 মাস 36 মাসের মতো হবে, 2-3 বছর ধরে সেই ভিডিও মানুষ আমারটা দেখবে। সো এটা আরেকটা সার্চ ভলিউম দেখা ভিডিও বানানো আরেকটা অ্যাপ্রোচ। সেরকম বিভিন্ন অ্যাপ্রোচ আছে, কার জন্য কি কাজ করে এটা সে নিজে বুঝে নিবে, বাট মোটামুটি সবই কাজ করে। এইটার সাথে আমি একই করি মত আমি। আচ্ছা ভাইয়া, আপনার কি কখনো মনে হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েশন কি শেখানোর বিষয়? শেখানো হয়তো যাইতে পারে, শেখানোর বিষয়, সব কিছুই শেখানোর বিষয়। আবার অনেক কিছুই আছে শেখানোর থেকে করানোর জন্য শেখানোটা একটু বেশি। সো ধরো আমি ইউটিউব নিয়ে এমন কিছু জানি না যা একজন মানুষ 1 ঘন্টা বা 3-4 ঘন্টা নিজে রিসার্চ করে বাইর করে ফেলতে পারবে না। এরকম কোনো গোপন তথ্য আমার কাছে নাই ইউটিউবে গ্রো করার, যেটা একজন পারবে না। কিন্তু আমি যদি একটা কিভাবে ইউটিউবার হইতে হয়, আসেন আমরা 7টা ক্লাস, 7টা লাইভ ক্লাস, যেখানে প্রথম ক্লাস আমরা এই করবো, এরপর ক্লাসে এই করবো, এবার 7টা এই ক্লাস করার কারণে, যদি আমি এরকম একটা জিনিস করতে চাই, এই ক্লাসগুলো করার কারণে যত মানুষের ইউটিউব চ্যানেল হবে এবং যত মানুষ ভিডিও নিয়ে সিরিয়াস হবে, এই ক্লাস 7টা না হইলে তারা হইতো না, এবং তারা ওই জিনিসের ভিতরে জয়েন না করলে তারা হইতো না। ইনফরমেশন সেমই, ইনফরমেশন সে ওইটার ভিতরেও যা পাচ্ছে, নিজে রিসার্চ করে ঘুরাই ফিরে একই জিনিসই পাইতো।
কিন্তু এই যে ফরম্যাটটা হইলো, 7টা ক্লাস হইলো, প্রত্যেকটা ক্লাসে একসাথে অনেক মানুষ আসলো, দেখাইলাম আমি যে দেখেন প্রথম দিন কিন্তু আমি এটা করছি, তারপর দিন কিন্তু আমি এটা করছি, প্রথম দিন কিন্তু আমি চ্যানেল খুলে ফেলছি, সেকেন্ড দিন এখন কিন্তু চ্যানেল খোলা শেষ, আপনি এখনো খুলেন নাই, প্রথম সে জানে চ্যানেল কীভাবে খুলতে হয়, সবাই জানে চ্যানেল কীভাবে খুলতে হয়, কিন্তু ওই ফরম্যাটিংটার কারণে দেখা যায় তার গ্রোথটা ভালো হয়, যেটা ওই ফরম্যাটিংটা না থাকলে হয়তো তার গ্রোথটা হইতো না। সো ওইভাবে যদি আমি চিন্তা করি তাহলে হ্যাঁ শেখানোর বিষয়, বাট অনেক কোর তত্ত্ব আছে নাকি যে হ্যাঁ এই থিওরিটা বুঝতে হবে আগে, তারপর এই থিওরিটা বুঝতে হবে, ওরকম হয়তো অত কিছু নাই। হোয়াট ডু ইউ থিঙ্ক ভাইয়া, ডু ইউ রিয়েলি ফিল যে আমি যদি আজকে একটা লাইভ কোর্স লঞ্চ করতাম, যেখানে প্যাসিভ জার্নালে আমি হচ্ছে গিয়ে 27,000 স্টুডেন্টটাকে আমি ভিন্ন ভিন্নভাবে এক এক ভাগে আমি হচ্ছে গিয়ে লাইভে তাদেরকে ক্লাস করাইতাম, তাহলে হয়তো বা কি আরও বেশি স্টুডেন্ট জয়েন করতো কিনা? না, করতো, আই থিঙ্ক করতো, লাইভে করতে পারলে আরও বেশি করতো। ইজ ইট জাস্ট বিকজ যে আপনার এনাফ টাইম নাই? হ্যাঁ, সো আমি আসলে মিলাইতে পারবো না কখনো, আমারও টাইম নেই, এবং আই থিঙ্ক আমাদের 27,000 মানুষেরও অনেকের টাইম হবে না একই সময়ে ক্লাসে জয়েন করতে, বাট মেইনলি আসলে আমারই নাই। এখন যেরকম চলে রেকর্ডেড না হয়ে লাইভ হইলে 100% বেটার হইতো, লাইভ না হয়ে যদি আমি গুলশানে একটা বিল্ডিংয়ে করাইতে পারতাম তাহলে আরও ভালো রেজাল্ট হইতো। যত প্রক্সিমিটি যত ক্লোজ হয় তত আউটপুট বেটার হয়। সো একটা ভিডিও দেখা শেখার থেকে লাইভে শেখা বেটার, লাইভে শেখার থেকে সামনাসামনি যায় শেখা বেটার। সো ওইভাবে আর কি, যত ক্লোজে যাওয়া যায় তত আসলে ভালো। ভাইয়া, তোমার কখনো মনে হয়েছে যে লাইভ কোর্স অনেকে করাচ্ছে, পাশাপাশি রেকর্ডেড কোর্স অনেকে করাচ্ছে, বাট বেশিরভাগ সময় যেটা হচ্ছে যে পাইরেটেড হচ্ছে কোর্সগুলা, সেটা হোক খালিদ ফারহানের কোর্স বা সেটা হোক নাফিস সেলিমের কোর্স, যারটাই হোক না কেন পাইরেটেড হচ্ছে, বা রাফায়েত ভাইয়ের, এটা কেন হচ্ছে এবং এটাকে কি ঠেকানোর কোনো উপায় নাই? ম্যাক্সিমাম মানুষজন অনেকেই আছে যারা কোর্স লঞ্চ করবে, তারা এই ভয়ে কোর্স লঞ্চ করতেছে না, যেদিকে অন্যান্য মানুষজন 100 টাকা 50 টাকা কোর্স বিক্রি করতেছে, কেন হচ্ছে? পাইরেসি তো একটা বড় সমস্যা আমাদের অনেক দিন ধরেই। পাইরেসি আমরা উইন্ডোজ, তুমি তো অনেক ছোট, ভাইয়ের হয়তো মনে থাকতে পারে, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 97 ওগুলো পাইরেসি হইতো, তারপরে উইন্ডোজ ভিস্টা টিস্টা অনেক আগের কথা, গান পাইরেসি হইতো, সিনেমা এখনও পাইরেসি হয়। এগুলোর সব আমাদের থেকে অনেক বড় ইন্ডাস্ট্রি, আমাদের থেকে অনেক বেশি টাকাওয়ালা ইন্ডাস্ট্রি। সো একটা সিনেমার বাজেট থাকে ধরো কয়েক কোটি টাকা, উইন্ডোজ বাংলাদেশে আসে যখন, বা ফটোশপ বাংলাদেশে আসে যখন, বিশাল বিশাল কোম্পানি এগুলো, বাট এরাও এদের পাইরেসি প্রিভেন্ট করতে পারে না। মেইনলি আমাদের পাইরেসি নিয়ে কথা বলাটা আসলে একটু হাস্যকর। ধরো আমাদের মানুষ খুন হয়ে যায় তাই কিছু কোর্স পাইরেসি করছে তার বিচার হবে, এটা আশা করাটা একটু বেশি। সো এই জিনিস ঠিক হইতে হয়তো আরো। তুমি এই জিনিসটা ম্যানেজ করতেছো? আমরা তো তেমন কিছু করি না, শুধু কপিরাইট স্ট্রাইক দেওয়া ছাড়া, এছাড়া আর কোনো কিছু আমরা করি বলে মনে হয় না। আমাদের জিনিস পাইরেসি করা আসলে একটু লজিক্যাল না, যেহেতু অনেকগুলা লাইভ চ্যালেঞ্জ, সো ওগুলা প্রত্যেক সপ্তাহে নতুন ভিডিও বা প্রত্যেক মাসে নতুন ভিডিও আসে, এই কারণে হয়তো পাইরেসি করে অত লজিক্যাল না আর কি। আর অনেক পুরান হইলে ইউটিউবে আমরা ফ্রিতে এমনিতেই দিয়ে দিই। সো যদি আপনার অনেক ইচ্ছা থাকে যে আমি ওই জিনিসটা শিখবো, কিন্তু আপনি কোর্সে জয়েন করতে চাচ্ছেন না কারণ টাকা নেই বা ইচ্ছা নেই, আপনি যদি 1.5-2 বছর অপেক্ষা করেন, আমি মোটামুটি শিওর যে ওই জিনিস আমরা ইউটিউবে ফ্রিতে দিয়ে দিব। এডুকেশন নিয়ে ভাই একটু কথা বলতে চাই যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, আমি নিজে এসএসসি দিছি, এবার সামনে এইচএসসি দিব, জয়েন হব, কলেজে ভর্তি হব। আমার যদি একটু চান্স থাকতো, আমার একটা স্ট্রং চান্স থাকতো, সত্যি কথা বলি, এই এডুকেশন সিস্টেম আমি এই এডুকেশনই করতাম না, আমি বাদই দিয়ে দিতাম পড়ালেখা। বিজনেস স্কুল আছে খালিদ ফারহান ভাইয়ের, ওখানে গিয়ে ভর্তি হয়ে যেতাম। বিজনেস স্কুল কি জিনিস ভাই? বিজনেস স্কুল হচ্ছে যেটা আমি শুনছি যে সেখানে হচ্ছে পড়াশোনা, আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট সব কিছু এখানের মধ্যে হবে, বিজনেস স্কুল, ঠিক আছে? তো আমি কেন এই কথা বলতেছি ভাই, আমার যেটা মনে হয় লাইফে, আমার এই বয়সে, যে আপনি ইংলিশ পারেন ভালো, ইংলিশ বলতে পারেন ভালো, বুঝেন, ক্লায়েন্ট কমিউনিকেশনও করতে পারেন, আপনি ম্যাথমেটিক্স বুঝেন, দ্যাটস এনাফ, আনলেস আপনি ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, পাইলট হবেন। হোয়াট ডু ইউ থিঙ্ক ভাইয়া, আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটা নিয়ে আপনার কী মতামত? ডু ইউ থিঙ্ক যে আমার এই মুহূর্তে পড়ালেখা সব কিছু ছেড়ে দেওয়া উচিত, আমি যে ক্যারিয়ার আছি, লাইফে আছি, ওইটা অ্যাচিভ করার জন্য আরও বেশি সময় দিতে পারতাম? না, এটা আমি মনে করি না পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত, কারণ পড়াশোনার অনেক নন একাডেমিক বেনিফিট আছে, যেগুলা ওই ইনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে দিয়ে না গেলে হয় না। যেমন ধরো অনেক জায়গায় শিক্ষার জন্য, বাংলাদেশের এডুকেশন সিস্টেম শিক্ষার জন্য ভালো না। সো আমি যদি ভাবি যে আমি এখানে ভর্তি হব, তারপরে আমি
অমুক ডিগ্রিতে ভর্তি হয়েছি এই কারণে আমি অনেক ভালো একটা ইঞ্জিনিয়ার হব, অমুক বিবিএতে ভর্তি হয়েছি অনেক ভালো বিজনেস শিখবো, ওগুলো হবে না। এডুকেশনাল পড়াশোনা শিখার জন্য ভালো না, বাট সাইড বেনিফিট অনেক। সো ধরো ডিগ্রি না হলে অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করা যায় না। আমাদের গভর্নমেন্টাল বডির প্লাস অনেকগুলো প্রাইভেট ব্যাংকের সিস্টেম এভাবে বানানো যে মিনিমাম ক্রাইটেরিয়া মিট করে না যদি ডিগ্রি না থাকে। আমি যদি কখনো বিদেশ যাইতে চাই তাহলে বিদেশ যাইতে চাওয়ার সহজ সবচেয়ে সিম্পল মানে স্ট্রেইট কাট উপায় হলো গিয়ে মাস্টার্স করতে যাওয়া বা পিএইচডি করতে যাওয়া। বাট মাস্টার্স করতে যাইতে হইলে ব্যাচেলর করা লাগতে হবে, কারণ ব্যাচেলরের ডিগ্রি না থাকলে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা যায় না। তাহলে আমি বলি যে যারা দেখতেছে অনেক মানুষই আছে যারা সরকারি কোনো চাকরি পাচ্ছে না, আবার অনেকে আছে এটা গোলই নেই যে সে কোনো সরকারি চাকরি করবে, সে কোনো বেসরকারি চাকরি করবে, এনজিওতে করবে, এইগুলোর তার কোনো ইচ্ছাই নেই। তাইলে কি তার জন্য এটা ওয়ার্থ ইট যে সে মাস্টার্স পর্যন্ত পড়বে, বিবিএ পড়বে? এটা কি মনে হয়? আরও বেনিফিট আছে, ধরো নেটওয়ার্কের বেনিফিট আছে। বেশিরভাগ মানুষের তার মতো অন্য মানুষ বাইর করার তেমন কোনো উপায় থাকে না, এবং সে যখন ইউনিভার্সিটিতে যায়, ইউনিভার্সিটি সাধারণত ফার্স্ট প্লেস যেখানে গেলে সে এমন অনেক মানুষের সংস্পর্শে আসে যাদের সাথে সে এর বাইরে সংস্পর্শে আসার সুযোগ হইতো না। সো অনেক ভ্যারাইটির মানুষ, অনেক জায়গার থেকে আসা মানুষ, অনেক টাইপের স্কিলের মানুষ, এরকম একটা। সো এই কারণে তুমি দেখবা যে অনেক বড় বড় অলমোস্ট সব বড় বড় কোম্পানির ফাউন্ডাররা তাদের কো-ফাউন্ডার বেছে নিছে নিজের ইউনিভার্সিটির ভিতর থেকে। সো গুগলের ক্ষেত্রে এটা সত্য, মাইক্রোসফটের ক্ষেত্রে এটা সত্য, ফেসবুকের ক্ষেত্রেও সম্ভবত এটা সত্য। সবাই স্ট্যামফোর্ডে পড়তো এবং তারপর একসাথে সবাই স্ট্যামফোর্ড ড্রপ আউট হয়েছে। সো হ্যাঁ, বেশিরভাগ বড় বড় কোম্পানির ক্ষেত্রে এটা সত্য। সো নেটওয়ার্কের ওই বেনিফিটটা পাওয়া যায় না অনেক সময়। সো হ্যাঁ, আমার মনে হয় না এখন আমরা ওই জায়গায় আসছি যে আমরা বলতে পারবো যে না, আপনার এখন আর বেসিক শিখার পরে আর পড়াশোনার দরকার নেই, ডাইরেক্ট আপনি যা ইচ্ছা তা করা শুরু করতে পারেন। বাট হবে এক সময়। বিজনেস স্কুলের গোলটা কি? প্রত্যেক বছর 50-100 মানুষকে বিজনেস দাঁড় করাইতে হেল্প করা এবং তারপর সেই বিজনেসগুলো ইনভেস্ট করার চেষ্টা করা। আমি শুনছিলাম পড়াশোনা নিয়েও নাকি এমন একটা সময় আসবে যখন আপনি বলবেন যে তো আপনার পড়াশোনা করার দরকার নেই, আপনি বিজনেস স্কুলে আসেন। আইডিয়াল হবে যদি একজন প্রথমে টাইনি হিউম্যানে জয়েন করে, এরপরে সে প্যাসিভ জার্নাল জয়েন করে, এরপর সে বিজনেস। আমি কি টাইনি হিউম্যানে জয়েন করতে পারবো? না, টাইনি হিউম্যান তো 10 বছর, মেনলি 10 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য, বাট 12-13 বছরের কিছু বাচ্চাও আছে। হ্যাঁ, এটা হবে আইডিয়াল, বাট ওই জায়গায় আমরা এখনো যাইনি, ওই জায়গায় যাইতে অনেক সময় লাগবে। তোমার কি মনে হয় ভাইয়া, কত টাকা হলে ইজ এনাফ ফর ইউ? ভালো প্রশ্ন, কারণ এই গেমের আসলে কোনো শেষ নাই। সো আমি এখন যেভাবে দেখি সবকিছু, আমার মনে হয় যদি কারো এই বিষয়ে, আমি কবে যেন একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি অঙ্ক করছিলাম যে কত টাকা লাগে মিনিমাম থাকার জন্য বা ভালো থাকার জন্য। আমার এখন এক্স্যাক্টলি ফিগারগুলো মনে পড়তেছে না, বাট হ্যাঁ, আই থিঙ্ক খুব বেশি টাকা লাগে এরকম না। তুমি ডিপেন্ড করে আসলে কিরকম থাকতে চাও, কারণ চাহিদার তো আসলে শেষ নাই। এমন হইতেই পারে যে আমার এখন মনে হইতে পারে যে আমার নিজের একটা প্লেন ছাড়া আমি কিভাবে ঢাকা থেকে ডাবলিন আসবো, ডাবলিন থেকে গিয়ে ঢাকা সম্ভব না। ওরকম যদি হয় আমার চাহিদা, সেই ক্ষেত্রে তো ধরো আমার একটা ভালো প্লেনের দাম হয়তো 75 মিলিয়ন, এরকম ভালো, মানে মোটামুটি ভালো। সো তখন দেখা যাবে আমার টানতেই হবে, আরও চেষ্টা করতেই হবে আরও জেনারেট করার রেভিনিউ। বাট আই থিঙ্ক আমার স্টেজে লাইক 3-4-5 মিলিয়নের আশপাশে আই থিঙ্ক এনাফ। বাংলাদেশের জন্য না, আমি বলতেছি আমার হিসাবে, সো ইউরোর হিসাবে। বাংলাদেশের জন্য আই থিঙ্ক তোমার যদি 20-25 কোটি টাকা থাকে তাহলে হয়তো আই থিঙ্ক খুবই 20-25 কোটি টাকা, 20-25 কোটি টাকা থাকলে আই থিঙ্ক তুমি রিটায়ারমেন্টের পরিকল্পনা করতে পারো সেফলি। আরো কমে হয়তো সম্ভব, ডিপেন্ড করে, এক এক মানুষের চাহিদা একরকম, তার সেই চাহিদা মেটানোর জন্য যতটুকু টাকা লাগে। বলতেছেন আমার চাহিদা 20-25 কোটি টাকা লাগে, সেফ। তোমার চাহিদা তো $1 মিলিয়ন। আমার চাহিদা কম, আই থিঙ্ক 20-25 কোটি টাকা সেফ। এই যে ক্যামেরার পিছনে একজন আছে, তার বেতন 20,000 টাকা লেটস সে, তো সেই কিভাবে এই র্যাট রেসে যাবে বলেন? চাকরি দিয়ে জিনিস করা সম্ভব না। তার যেটা করতে হবে, সে কিছুদিন এই জিনিস করবে, এরপরে তার আস্তে আস্তে নেটওয়ার্ক স্ট্রং হবে, এরপরে সে কয়েকজনকে বলবে যে ভাই আমি তো ব্র্যান্ডমার্ক কনসালটেন্সিতে এই জিনিস করতাম, আমি ডিওপি ছিলাম বা আমি সিনেমাটোগ্রাফির কাজকর্ম করছি, এই যে দেখেন এই 30টা পডকাস্টে আমি ক্যামেরার পিছনে ছিলাম, এই 15টা তার মধ্যে 1 লাখ মানুষ দেখছে, এই কয়টা 1 লাখ মানুষ দেখে নাই, কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় ঠিক করলে দেখতো। আমি আপনার জন্য একটা প্ল্যান সাজাইছি,
আপনার এই পডকাস্টগুলো করা উচিত বা এই ধরনের ভিডিওগুলো করা উচিত, পুরো ব্যাপারটা আমি হ্যান্ডেল করব, আপনার কোনো কিছু করা লাগবে না। আমি একটা পুরো প্ল্যানও বানাইছি যে প্রথম 30 দিন আমরা এই করব, তারপর 30 দিন আমরা এই করব। পুরা জিনিসের জন্য আপনার আমাকে কোনো টাকা দিতে হবে না, আমরা আগে করি, দেখি 60 দিন পরে কি হয়। যদি 60 দিন পরে এই জিনিস হয়, যদি 60 দিন পরে আমরা দেখি যে হ্যাঁ আসলেই আপনার 15,000 সাবস্ক্রাইবার বাড়ছে, আসলেই আপনার 8.5 লাখ ভিউ বাড়ছে, তাইলে আপনি আমার ক্লায়েন্ট হয়ে যান এবং তারপরে আপনাকে আমি প্রত্যেক মাসে এই জিনিসগুলো করে দিব। প্রথম জন হয়তো রাজি হবে না, সেকেন্ড জন হয়তো রাজি হবে না, 7-8 জনকে জিজ্ঞেস করলে একজন হয়তো রাজি হবে, তারপরে আরো 7-8 জন জিজ্ঞেস করলে আরো একজন রাজি হবে, 2 জন যেহেতু রাজি হয়েছে এরপরে আর 7-8 জনকে জিজ্ঞেস করা লাগবে না, এরপর দেখা যাবে 3 জনকে জিজ্ঞেস করলে একজন রাজি হবে। এরপর একটা টাইম আসবে যখন দেখা যাবে যে ও একা আর এত মানুষের বানায় দিতে পারতেছে না, তখন ওর একজনের হায়ার করতে হবে। তখন ও বিজনেসের ফার্স্ট ফান্ডামেন্টাল যেটা অন্য মানুষের টাইম ট্রেড করার অপশন, ওইটা ওর জন্য ওপেন হবে। তখন অন্য মানুষের টাইম বিক্রি করা শুরু করতে পারবে। তখন ও বলতে পারবে যে ভাই আপনাদের সবাইকে তো আমি ম্যানেজ করতেছি, আমি আমার একটা ছেলে পাঠিয়ে দিয়েছি, ও কালকেরটা করবে, তারপর আরেকটা ছেলে হবে, তারপর আরেকটা ছেলে হবে, এবং এই জিনিস করতে থাকে। ঠিক আছে ভাই, তো সাকসেসের ডেফিনিশনটা কি ভাই? আপনার কি মনে হয় কতটুক হইলে পর্যন্ত মনে হয় যে ভাই এখন আর সাকসেসের প্রয়োজন নাই, হ্যাঁ আমি সাকসেসফুল মানুষ? যখন এই সময়টা আসবে যে তোমার টেনশন থাকবে না কোনো কিছু নিয়ে, তো মেজরিটি অফ ইয়ার থিংস নিয়ে যখন টেনশন থাকবে না, তখন আই থিঙ্ক তুমি বলতে পারো যে তুমি সাকসেসফুল। আমি শুধু টাকার হিসাবে বলতেছি না, ধরো অনেকে আছে অনেক টাকা কিন্তু তার ছেলে মনে করো নেশা করে, এখন তার প্রত্যেকদিন টেনশন যে ছেলে কই নেশা করতেছে বা ছেলে কারো গাড়ি দিয়ে মেরে দিল নাকি, ওইটাই জিনিস। সো তার টেনশন হাই, অনেক টাকা বা টেনশন হাই। আই থিঙ্ক যখন তোমার টেনশন মডারেটলি লো থাকবে, বলতে পারো যে মোটামুটি সাকসেসফুল। কারণ টেনশন তখনই লো হয় যখন সাকসেসফুল হওয়ার বাকি মেট্রিকগুলা, যার যে অনেক গরিব তার টেনশন বেশি থাকে, সাধারণত তার টেনশন কম থাকে না। যার ফ্যামিলি ঠিক মতো নাই তার টেনশন বেশি থাকে, যার কেউ একজন অসুস্থ তার টেনশন অনেক বেশি থাকে। সো যখন তুমি দেখবে যে তুমি সকালে উঠছো এবং অত চিন্তিত না অনেক কিছু নিয়ে, তখন বুঝবা যে হ্যাঁ মোটামুটি সাকসেসফুল। ভাইয়া ধরো তুমি আজকে খালিদ ফারহান না, খালিদ ফারহান না হয় খালিদ ফারহানের ফ্যান, সো হোয়াট ডু ইউ ডু টু বিল্ড এ স্ট্রং রিলেশনশিপ উইথ খালিদ ফারহান? আমার সাথে রিলেশনশিপ করে কি হবে? ওকে, সো আপনার সাথে রিলেশনশিপে কি হবে? মনে করেন ইলন মাস্ক তার সাথে রিলেশনশিপ করে কি হবে? ধরেন রিলেশনশিপ করে কি হবে বলতে, এটা একটা নেটওয়ার্কিং। সো তার একটা হেল্প লাগুক বা তার যেটাই লাগুক না কেন, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনার সারাউন্ডে যারা থাকবে তাদের মতো হয়ে আপনি হবেন। মানে হলো ধরেন আমি আজকে একটা ময়লা জায়গা দিয়ে আসতেছি, সো আমি ওই জায়গায় যদি 10 মিনিট দাঁড়ায় থাকি, আমি আসার পর আপনি আমার কাছ থেকে ময়লার গন্ধ পাবেন। এটা কারণ আমি ওই ময়লার কাছ থেকে আসছি। সো ব্যাপারটা হচ্ছে আপনি যে সারাউন্ডে থাকতেছেন ওইটার মতো হয়ে উঠবেন, যে আজকে ইলন মাস্কের সাথে আছে, 5 বছর পরে সেও একজন মিলিয়নিয়ার হবে। এটাই নিয়ম প্রকৃতির, ঠিক না? যে কারণ এটাই তো নিয়ম ভাই, এটাই তো হয় যে আমি আজকে মিলিয়নিয়ার সাথে 5 বছর পরে আমিও মিলিয়নিয়ার হবো ভাই। সো এই কারণে বা যে কারণেই হোক না কেন, বা কেউ নর্মালি রিলেশন বিল্ড করতে চায় বা নেটওয়ার্কিং করতে চায়, সো সেই ক্ষেত্রে কি হতে পারে? কিছু মানুষ থাকে যারা ন্যাচারালি চায় তার সাথে অনেক মানুষ কানেক্টেড হইতে আসুক। ধরো রাফায়েত ভাই মানুষের মধ্যে থাকতে অনেক পছন্দ করেন, ওনার ভাল লাগে যে লাইভ ক্লাস হচ্ছে বা ওনার ফ্যান ফলোয়ার বা ওনার কোর্সের মানুষজন ওনার সাথে কথাবার্তা বলতেছে। উনি 2-3 মাস পর পর ইভেন্ট বা 6 মাস পর পর ইভেন্ট অর্গানাইজ করে, কারণ ওনার ভালো লাগে যে ওনার পরিচিত মানুষজন ওনার আশপাশে আছে, গল্প টল্প হচ্ছে, ওই অ্যাটমসফিয়ার ওনার ভালো লাগে। এই টাইপ মানুষদের কাছে যাওয়ার চেষ্টা করাটা আই থিঙ্ক লজিক্যাল। আমার ক্ষেত্রে আমি অত মানুষের সংস্পর্শ অত এনজয় করি না। সো আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে বেশিরভাগ সময় আমার সুখকর না আমার জন্য অভিজ্ঞতাটা, আমার কারোর সাথে যোগাযোগের তেমন কোনো ইচ্ছা নাই। সো এই কারণে আমার জন্য আমি চেষ্টা করি আর কি, যে কারণে মানুষজন আমার থেকে একটু দূরে দূরে থাকুক, আমার সাথে যোগাযোগ না করুক। কখনো হয় না, একটা সময় হয়তো আসবে যখন দেখা যাক এআই কত দূর যায়, যখন হয়তো আমার কাউরের লাগবে না, আমি একা একা সবকিছু করতে পারবো, হয়তো এরকম একটা সময় আসবে। কেউ যদি কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, একমাত্র উপায় প্রবাবলি কোনো একটা জিনিস, যে জিনিসটা নিয়ে সে স্ট্রাগল করতেছে, ওই জিনিসটা তার
কাছে কোনো একটা বড় প্রবলেমের সলিউশন খুঁজে দেওয়ার চেষ্টা করা তার জন্য, ওইটা আই থিঙ্ক একমাত্র উপায় কারোর সাথে যোগাযোগ স্থাপন করার। সো ধরো মনে করো আমি যোগাযোগ করতে চাই একটা বড় কোম্পানি চালায় এমন কেউ একজনের, যার ধরো 10,000 মানুষ আছে। মার্ক জাকারবার্গ। হ্যাঁ, সো মার্ক জাকারবার্গের সাথে আমি যোগাযোগ করতে চাই। এখন মার্ক জাকারবার্গের সাথে যোগাযোগ করার জন্য আমি যদি ভাবি যে আমার কি কি উপায় আছে, উপায় মানে কিন্তু মানে যোগাযোগকে যদি আমি ভাগ করতে চাই, একটা হইলো গিয়ে ভেহিকেল, লাইক আমি কি তারে ইমেল করবো নাকি আমি তারে ফেসবুকে মেসেজ পাঠাবো। মার্ক জাকারবার্গ হয়তো ফেসবুকে মেসেজ পাঠালে বেশি খুশি হবে, বা ধরো আমি তারে ইনস্টাগ্রামে মেসেজ পাঠাবো। একটা হলো ভেহিকেল কিভাবে, আর আরেকটা হলো কি দিয়ে, মানে যখন যোগাযোগটা করবো তখন কি আমি তারে বলবো ভাই সালাম আলাইকুম, নাকি আমি তারে বলবো যে ভাই এই সমস্যা হয়েছে, নাকি আমি তারে বলবো যে ভাই আপনার জন্য এটা বানাইছি, আমি বলবোটা কি ওইটা। অনেক মানুষ ভেহিকেলটা ফিগার আউট করে ফেলে। সো সবাই জানে যে উনারে তো মেইল করতে হয়, উনারে তো টুইটারে মেসেজ পাঠাতে, উনারে তো ইনস্টাগ্রামে মেসেজ না পাঠালে উনি দেখবে না, ওইটা সবাই জানে, ওটা সবাই করতে পারে। মেইন জিনিস হলো যখন পাঠাচ্ছে তখন ভিতরে কি হচ্ছে, বলতেছেটা কি বা করতেছেটা কি। সো এখন মার্ক জাকারবার্গকে আমি জানি যে যদি আমি যাই বলে যে হ্যালো হাই বা আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আমার সাথে কথা বলো, কোনোদিনও সম্ভব না। এখন উনার কি প্রবলেম আছে ওইটার একটা সলিউশন, যেমন আমি তোমার বলি অনেক আগে আমরা রেব্যানের ফেসবুক অ্যাডে একটা সমস্যা ছিল যেটা আমার কাছে অ্যাড হিসেবে আসছিল। সো আমি একদিন ফেসবুক স্ক্রল করতেছি, তখন আমার সামনে রেব্যানের অ্যাড আসছে, এবং রেব্যানের অ্যাডের মধ্যে আমি দেখছি যে ফেসবুক শপ থেকে প্রোডাক্ট পুল হচ্ছে না, এরকম একটা সমস্যা ছিল। আমি ওটার স্ক্রিনশট নিয়ে তারপরে একটা ডিটেল মেইল লিখে রেব্যানের সিএমওকে পাঠাইছিলাম, এবং তারপর তাদের সাথে আমার যোগাযোগও হয়েছিল। তারপর আমি বুঝাইছিলাম যে না এখানে এই সমস্যা হয়েছে, এই কারণে এই অ্যাডটা, আমি আয়ারল্যান্ডে আছি, আমার অ্যাডটা এইভাবে দেখার কথা কিন্তু আমি এভাবে দেখতেছি না। সো ওই ক্ষেত্রে আমার ওই সলিউশন অ্যাঙ্গেলটা কাজ করছিল। জাকারবার্গের ক্ষেত্রে আমার আরো বড় একটা সলিউশন খুঁজে বের করতে হবে, যে না যে এআই নিয়ে হচ্ছে, যেহেতু আমি জানি এখন এআই নিয়ে আগ্রহ অনেক বেশি, যে এআই নিয়ে এই হচ্ছে, এই কোম্পানিটার এই করছে, তোমার এই 20টা কারণে এই কোম্পানিটা কেনা উচিত, আমি অলরেডি এই কোম্পানির সাথে কথা বলে রাখছি, ওরা বলছে যে ওরা কথা বলছে, হ্যাঁ তার কোনো একটা কিছু খুঁজে বের করতে হইতো, তারপরেও হয়তো হইতো না। সো এই কারণে হয়তো 5-10 বার চেষ্টা করতে হইতো, তারপরে না হলে 5-10 জন জাকারবার্গের মতো মানুষের সাথে চেষ্টা করতে হইতো। দিন শেষে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই দরকার হবে এরকম বড় মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করতে। কারণ আমার মনে হয় যে যদি আজকে তোমাকে বা আমাকে বা যাকে হোক না বা খালিদ ভাইকেই যদি কেউ বলে যে হাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা, আপনাকে খুব ভালো লাগে, এটা সেটা, জীবনও রিপ্লাই দিবে না। আমি 1 বছর আগে মেইল করছিলাম, কোনো রিপ্লাই পাইনি। একটা রিজন থাকতে হবে অবশ্যই। যেমন কিভাবে আমার মনে হয় যে মানুষকে ভ্যালু দিলে তার সাথে একটা স্ট্রং রিলেশনশিপ বা একটা নেটওয়ার্ক বিল্ড করা পসিবল। তো ভ্যালু মানে কি ভাই, ভ্যালু মানে কি হচ্ছে গিয়ে তার কি এনাফ টাকা আছে, খালিদ ভাইয়ের এনাফ টাকা আছে। এখন আমি খালিদ ভাইয়ের ব্যাংকে যদি 1 লাখ টাকা পাঠাই, এর মানে এই না যে আমার সাথে বসে বসে পেঁচাল পারবে, এর দরকারও নেই। ঠিক আছে, সো কিভাবে আমি যেটা করছিলাম যে ঠিক আছে খালিদ ভাইয়ের পেজে গেলাম, পেজে গিয়ে দেখলাম ভুল করে একদিন উনি এক টিকটকারের ফলো করে রাখছে, এটা উনি জানে না, ভুলে করছে। আমি স্ক্রিনশট নিলাম, খুব লজিক্যাল কথা বলছি, ভাই এরকম আপনি সব আপনার যে বিজনেসগুলো এটাতে ফলো করেন, এটা তো একটা বাইরের একটা লোক, আপনি ভুল করে করছেন। সো এটা রিপ্লাই খুব সুন্দর করে, ভাইয়া ওকে এটা খুব ভালো, ঠিক আছে। সো ভ্যালু মানে অনেক ধরনের ভ্যালু হইতে পারে। ওই জিনিসটা হয়তো বা অনেকজনের কাছে ছোট মনে হতে পারে, বাট এটা ওই সময় ফারহান ভাই তোমার কাছে এটা অনেক বড় কিছু, যে কিনা আমি কেন একটা টিকটকারের ফলো করবো, লজিক্যাল কথা। তারপর ভিডিও এডিটিং, আপনি একটা ভিডিও বানাইলেন যেখানে হচ্ছে কি ফারিগর নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে ফারিগরের স্পেলিং ভুল, সেটা একটা স্ক্রিনশটটা আমি পাঠাইলাম, দেন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে সুন্দর। সো এইগুলো হচ্ছে ভ্যালু, ছোট ছোট ভ্যালু। এমন না যে খালিদ ভাই টাকা নেই, আমি ওনারা টাকা দিলেই যে সবকিছু হবে এমন না। সো টাকাকে সবকিছু যদি ডেফিনিশন না করে যদি মানে এরকম ছোট ছোট ভ্যালু অনেক কিছু আছে, তাহলে মনে হয় একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করা যায়। আর একটু যদি কেউ আর্লি বুঝতে পারে যে এই মানুষগুলা, ধরো তুমি যে তোমার পডকাস্টে প্রলয় ভাই আসছিল, প্রলয় ভাই একজন উঠতি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সে হইতে পারে ফেসবুকে অনেক ফেমাস কিন্তু ইউটিউবে অত ফেমাস না, 6,000, 7,000, 10,000 সাবস্ক্রাইবার, সে উঠতি। বাট আমরা বুঝতে পারতেছি যে প্রবাবিলিটি হাই যে উনি ইউটিউবেও ফেমাস হবে মনে হইতেছে, তাই না? যদি উনি যা করতেছে তা যদি উনি কন্টিনিউ করতে থাকে, তাহলে উনি হয়তো 1 বছর 2 বছরে ওনার ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। এই টাইপ মানুষগুলা যারা এখন অনেক আর্লি, তাদেরকে রিচ আউট করে খুঁজে পাওয়া অনেক সহজ কম্পেয়ার টু যারা অনেক দূর চলে গেছে।
এবং যারা আর্লি তাদেরকে ভ্যালু দেওয়া অনেক সহজ কম্পেয়ার টু যারা অনেক দূরে চলে গেছে। আমি যদি এখন প্রলয় হাসানকে যেয়ে বলি যে ভাই আপনার লাস্ট 8টা থাম্বনেইল আমি নতুন করে বানাইছি, লালের মধ্যে আপনি ট্রাই করে দেখেন ভালো ক্লিক থ্রু রেট আসে নাকি। আচ্ছা আপনার করতে হবে না, আপনি আমাকে 1 মাস পরে অ্যানালিটিক্সের এক্সপোর্টটা দিয়ে আমি বের করে ফেলবো যে সিটিআর কীরকম আসছে। তার কাছে জিনিসটা ভ্যালুয়েবল লাগবে। সেম জিনিস যদি আমি রাফসানদার ছোট ভাইয়ের কাছে যাই বলি যে তোমার 8টা থাম্বনেইল, আমি ওর কাছে ওটা ভ্যালুয়েবল লাগবে না, কারণ ও অনেক দূর আগায় গেছে, ওর জন্য আর এই জিনিসের অত ভ্যালু নাই। সো আর্লি যারা তাদের জার্নিতে, তাদের খুঁজে বের করলে তাদের কাছ থেকে রেসপন্স পাওয়ার চান্সও বেশি এবং তাদেরকে ভ্যালু দেওয়াও সহজ, কারণ অনেক অল্প জিনিসও তাদের লাগে যেগুলা পরের অনেকের লাগে না। না, ট্রু। আমি তো তোমার সাথে অনেক বেশি কানেক্টেড, অনেক বেশি বিরক্ত করি তাই আর কি। ভাইয়া কি মনে হয় একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করা কিভাবে পসিবল? নেটওয়ার্ক মানে ভাই অনেক কিছু। এখন নেটওয়ার্ক আমি যেটা দেখছি আমার মধ্যে সেটা হচ্ছে, আজকে যদি ক্রিকেটার সাকিব আল হাসানকে দরকার হয় তো ম্যাচ করে চলো ভাই বসি পডকাস্ট করি, পসিবল? এটা কিভাবে হয়? ইজ ইট জাস্ট বিকজ যে খালিদ ফারহানের এত বড় মিলিয়ন ফলোয়ার, এরকম অনেকেরই আছে।